ধরলাম আমি কারোর কাছে কোনো একটা কাজের দরুন 10 লক্ষ টাকা পাই। এখন সে আমাকে ওই টাকাটা না দিয়ে ঘোরাচ্ছে, তাহলে আমি যদি তার বিরুদ্ধে কোর্টে কেস করতে চাই, আমাকে ডিস্ট্রিক্ট কোর্ট বা হাই কোর্টে কেস করতে হবে। কিন্তু এইরকম সেম সিচুয়েশন যদি রাজ্যের ক্ষেত্রে ঘটে, মানে রাজ্য হয়তো কোনো একটা কাজের দরুন কেন্দ্র সরকারের কাছে কিছু টাকা পায়, কিন্তু কেন্দ্র সরকার সেই টাকা দিচ্ছে না, তাহলে এই রাজ্য সরকার ও কেন্দ্র সরকার এদের দুজনের ভেতর একটা ঝামেলা বা বিবাদ তৈরি হবে। আর সেই বিবাদ মেটানোর জন্য যদি রাজ্য সরকার চায় যে একটা কেস পিটিশন করবে, তাহলে কোথায় করবে? কলকাতা হাইকোর্টে, না দিল্লি হাইকোর্টে, নাকি সুপ্রিম কোর্টে? তো এই ক্ষেত্রে রাজ্য সরকারকে কেস করতে হবে সুপ্রিম কোর্টে। এই রকমই কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে যদি কেস করতে হয়, তাহলে ডিস্ট্রিক্ট কোর্ট বা হাই কোর্টে না গিয়ে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে পিটিশন করতে হয় বা পিটিশন করতে হবে। আর সেই বিষয়গুলোকেই বলা হয় সুপ্রিম কোর্টের অরিজিনাল জুরিসডিকশন, অর্থাৎ ওই সমস্ত বিষয়ে কোনো বিবাদ শুধুমাত্র সুপ্রিম কোর্টই মেটাবে, এমনটাই সংবিধানের 131 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। 131 নম্বর ধারা অনুযায়ী 3টে বিষয় রয়েছে, যে বিষয়গুলির অরিজিনাল জুরিসডিকশন হলো সুপ্রিম কোর্ট। তো সেই বিষয়গুলো হলো, যদি কেন্দ্র সরকারের সাথে একটা বা দুটো বা তার বেশি স্টেটের কোনো ঝামেলা হয় বা কোনো বিবাদ হয়, তাহলে সেই বিবাদটা মেটাবে সুপ্রিম কোর্ট। বা দুটো বা তার বেশি স্টেটের নিজেদের ভেতর যদি কোনো বিবাদ হয়, সেক্ষেত্রেও মেটাবে সুপ্রিম কোর্ট। অথবা যদি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের যে ইলেকশন হয়, সেই ইলেকশনের সময় যদি কোনো ঝামেলা হয় বা কোনো বিবাদ হয়, সেক্ষেত্রেও সেটা মেটাবে সুপ্রিম কোর্ট। এই 3টে বিষয়ের কোনোটাই কোনো হাইকোর্ট বা কোনো ডিস্ট্রিক্ট কোর্ট ইনভলভ থাকবে না, কেস পিটিশন হবে ডাইরেক্ট সুপ্রিম কোর্টে। এর ভেতর এই কেন্দ্র আর রাজ্যের ভেতর ঝামেলা নিয়ে তার একটা এক্সাম্পল তো আগে দিলাম, কিন্তু দুটো স্টেটের ভেতর কিরকম ঝামেলা হতে পারে। ভারতের উত্তর দিকে দুটো রাজ্য আছে, পাঞ্জাব আর হরিয়ানা, আর এদের কমন একটা রাজধানী আছে চণ্ডীগড়। চণ্ডীগড় যদিও নিজে একটা কেন্দ্রশাসিত অঞ্চল। এখন এই পাঞ্জাব হয়তো দাবি করলো যে চণ্ডীগড়কে পাঞ্জাব নিজের আওতায় রাখবে, আবার হরিয়ানাও ঠিক ওই একই দাবি করলো যে চণ্ডীগড়কে হরিয়ানা তার নিজের আওতায় রাখবে। তো এই নিয়ে যদি পাঞ্জাব আর হরিয়ানার ভেতর একটা ঝামেলা বা বিবাদ হয়, সেক্ষেত্রে সেই বিবাদ নিয়ে কেস পিটিশন হবে সুপ্রিম কোর্টে। তো এই হলো সংবিধানের 131 নম্বর ধারা। এরপরে ধরলাম হাইকোর্টে আমার কোনো একটা কেস চলছে, এবং কেস চলতে চলতে হাইকোর্ট কোনো একটা রায় দিল বা কোনো অর্ডার দিল, এবং ওই রায়টা আমার পছন্দ হলো না, বা আমার মনে হলো যে যে বিচারক ওই বিচারটা করলেন তিনি সঠিক বিচার করেননি, তিনি ভুল রায় দিয়েছেন। তাহলে আমি ওই কেসটার সঠিক বিচারের জন্য বা আমার সন্তুষ্টির জন্য ওই কেসটাকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারি। সেই রকমই যে কেউ বা যে কোনো অর্গানাইজেশন বা কোনো স্টেট তার ওই কেসটাকে নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে, তা সে যে কোনো কেসই হোক না কেন, মানে সিভিল কেস হোক বা ক্রিমিনাল কেস হোক বা কনস্টিটিউশনাল কোনো কেস হোক বা অন্য কোনো কেস হোক না কেন, যে কোনো কেসই হোক না কেন, হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে। এখন এই ব্যাপারটা এতটা সিম্পল না যে আমার ভালো লাগলো না, আমি হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করে দিলাম। এতটা সিম্পল হলে এই বিষয়টাকে অন্য কোনো ধারার ভিতরে ঢুকিয়ে দিত। আলাদা করে সংবিধানের 3টে ধারা 132, 33, 34 এই ধারাগুলোকে জোড়া হতো না। কোনো একটা মামলা বা কেসের সাপেক্ষে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল, এই বিষয়টাই সংবিধানের 132, 133 আর 134 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। 132 নম্বর ধারাতে বলা আছে যে সিভিল কেস বা ক্রিমিনাল কেস বা কনস্টিটিউশনাল কেস বা অন্য যে কোনো ধরনের কেস হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যাবে, যদি হাইকোর্ট সেটাকে অ্যাপ্রুভ করে। মানে হাইকোর্ট কোনো একটা কেসে রায় দেওয়ার পর কোনো একটা পার্টি যদি ওই কেসটাকে নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে চায়, সেক্ষেত্রে হাইকোর্ট যদি অ্যাপ্রুভাল দেয়, মানে সার্টিফাই করে যে যে হ্যাঁ আপনি এই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারেন, তবেই ওই কেসটা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া যাবে। হাইকোর্ট যদি অ্যাপ্রুভ না করে, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া যাবে না। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হাইকোর্টের রায়ের পরে আমি সুপ্রিম কোর্টে যেতে চাইছি, তার মানে আমার হাইকোর্টের রায় পছন্দ হচ্ছে না। এবার ওই হাইকোর্টের কাছে যদি আমি সুপ্রিম কোর্টে যাওয়ার অ্যাপ্রুভাল নিতে যাই, তাহলে সে আমাকে দেবে নাকি? সাধারণ বুদ্ধিতে তো সেটাই আসে যে দেবে না। যেমন আমি হয়তো একটা ডাক্তারকে ডাক্তার দেখাচ্ছি,
তার চিকিৎসা পছন্দ হচ্ছে না বলে আমি অন্য ডাক্তারের কাছে যেতেই পারি। এখন অন্য ডাক্তারের কাছে যাওয়ার জন্য যদি আমার আগের ডাক্তারের অ্যাপ্রুভাল নিয়ে আসতে হয়, তাহলে ওই আগের ডাক্তারকে আমাকে অ্যাপ্রুভাল দেবে? ব্যাপারটা সেরকম। তবে এই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে হাইকোর্ট এটাকে অ্যালাউ করে দেয়, কিন্তু সেটা বিশেষ কিছু কন্ডিশনে। কন্ডিশনটা হলো, যে বিষয়টা নিয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করার কথা হচ্ছে, সেই বিষয়টা যদি সাবস্টেন্সিয়াল কোশ্চেন অফ ল এর ক্যাটাগরিতে পড়ে, মানে যে বিষয়টা নিয়ে আগে কখনো সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের সমাধান হয়নি, অথবা এমন কোনো বিষয় যে বিষয়ে রায় দেওয়াটা খুব ডিফিকাল্ট, সেখানে দুই পক্ষেরই যুক্তি একদম সঠিক, সেই রকম কোনো বিষয়। এখন এটা নিয়ে একটা উদাহরণ দিই, তাহলে ভালো বোঝা যাবে। ধরলাম আমার একটা চাষের জমি রয়েছে এবং কোনো না কোনো কারণে আমি এই জমিটা অন্য কাউকে বিক্রি করে দিলাম। তারপর ওই ব্যক্তি এই জমিতে বাড়ি তৈরি করতে গিয়ে হয়তো মাটির নিচে 2 কলসি সোনার মোহর পেল। অন্যদিকে ওই কলসিতে হয়তো দেখা গেল যে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে ওই মোহর আমার ঠাকুরদা আমার জন্য রেখে গেছে। তাহলে এবার প্রশ্ন হলো যে ওই মোহরগুলো কার হবে? একদিক থেকে যদি বিচার করি, ওই জমিটা যেহেতু ওই ব্যক্তি কিনেছে, সেই অর্থে ওই মোহরগুলো ওই ব্যক্তির হওয়ার কথা। কিন্তু অন্যদিকে আবার ওই মোহরের কলসিতে স্পষ্টত উল্লেখই রয়েছে যে ওই মোহরগুলি আমার। এখন ওই মোহরগুলো কার হবে, এই ব্যাপারটা নিয়ে আমি আর ওই ব্যক্তি দুজনেই কলকাতা হাইকোর্টে একটা কেস পিটিশন করলাম। এখন ওই কেসে ওই ব্যক্তির অ্যাডভোকেট বক্তব্য রাখলেন যে আইনত কোনো একটা জমি যার হবে, ওই জমিতে পাওয়া সমস্ত কিছু তার, তা সে ভালো জিনিসই হোক বা খারাপ জিনিসই হোক। অন্যদিকে আমার অ্যাডভোকেট বলল যে ওই অ্যাডভোকেটের বক্তব্য একদম সঠিক, কিন্তু ওই কলসিতে স্পষ্টত লেখাই আছে যে মোহরগুলি আমার হবে। তিনি একটা উদাহরণস্বরূপ বললেন যে কোনো একজন ব্যক্তি হয়তো আমাকে 5 লাখ টাকার একটা চেক দিল এবং ওই চেকে মেনশন করাই রইল যে ওই চেকটা আমার এবং ওটা শুধুমাত্র আমার ব্যাংক অ্যাকাউন্টে ফেলে তবেই আমি ওই চেকটাকে ভাঙাতে পারবো। এখন ওই চেকটা যদি অন্য কারোর হাতে পড়ে, তাহলে ওই চেকটা কি তার হয়ে যাবে? মানে সে কি ব্যাংকে গিয়ে তার মতন করে ভাঙাতে পারবে? পারবে না তো। ঠিক সেই রকমই মোহরের কলসিতে যেহেতু আমার নাম মেনশন রয়েছে, সেই অর্থে মোহরগুলি আমার। এখন এই বিষয়টা নিয়ে বিভিন্ন তর্ক বিতর্কের পর হাইকোর্ট হয়তো রায় দিল যে ওই মোহরগুলি ওই ব্যক্তির। তাহলে আমি কিন্তু এই বিষয়টাতে সন্তুষ্ট হলাম না, বা আমার কোনো অর্থে মনে হলো যে হাইকোর্ট ঠিকঠাক বিচার করলো না। সেক্ষেত্রে আমি হাইকোর্টে আবেদন করতে পারি যে আমি এই কেসটাকে নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে চাই, আপনি আমায় এটা অ্যালাউ করুন। এখন ওই কলকাতা হাইকোর্ট যদি মনে করে যে আমার এই কথাতে ভ্যালু আছে আর এই ধরনের কেস আগে সলভ হয়নি, এই বিষয়টা আইনকে দোটানায় ফেলে দিচ্ছে, কারণ দুজনের বক্তব্যই এক অর্থে ঠিক। অথবা হাইকোর্ট যদি মনে করে যে এই কেসটাকে যদি সুপ্রিম কোর্টে পাঠানো হয়, তাহলে এই ধরনের কেস ভবিষ্যতে যদি আবার কখনো হয়, সেক্ষেত্রে তার ফাইনাল সেটেলমেন্ট করানোর জন্য কেসটাকে সুপ্রিম কোর্টে পাঠানো প্রয়োজন। এই সমস্ত বিভিন্ন দিক বিচার করে হাইকোর্ট আমাকে একটা অ্যাপ্রুভাল দিয়ে দেবে যে হ্যাঁ, আপনি সুপ্রিম কোর্টে এই বিষয়টাকে নিয়ে গিয়ে অ্যাপিল করুন। তাহলে হাইকোর্ট এই যে আমাকে একটা বিষয়ে অ্যাপ্রুভ করে দিল, হাইকোর্টের এই অ্যাপ্রুভ করাটাকেই বলা হয় একটা সার্টিফিকেট জারি করা। আর হাইকোর্ট যে এই সার্টিফিকেটটা জারি করবে, সেটা সংবিধানের 134A নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। তাহলে 132 নম্বর ধারাটা আশা করে বোঝা গেছে। কি বলে 132 নম্বর ধারা? ফাইনাল স্টেটমেন্টটা যদি আরেকবার দেখি, এই 132 নম্বর ধারার ভিত্তিতে সিভিল কেস বা ক্রিমিনাল কেস বা কনস্টিটিউশনাল কেস বা অন্য কোনো কেস নিয়ে যদি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে হয়, সেক্ষেত্রে সেটা করা যাবে, কিন্তু ওই কেসটা বা ওই বিষয়টা সাবস্টেন্সিয়াল কোশ্চেন অফ ল হতে হবে। এবং হাইকোর্ট যদি 134A নম্বর ধারার ভিত্তিতে সার্টিফিকেট দেয়, তবেই সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করা যাবে। এখন হাইকোর্ট যে সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য সার্টিফিকেট দিয়ে দেবে, সেটা তো 132 নম্বর ধারাতে দেখলাম, কিন্তু হাইকোর্ট কোন কোন কন্ডিশনে ওই সার্টিফিকেটটা ইস্যু করবে, সেই বিষয়টাই সংবিধানের 133 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। তো সেই কন্ডিশনগুলো কি, সেটা মোটামুটি এর আগে একটুখানি বলেছি, তাও আরেকবার গুছিয়ে বলি। হাইকোর্টে কোনো একটা কেস চলছে, এখন ওই কেসের রায় হয়তো পাবলিক বা সবার কথা মাথায় রেখে দিতে হবে, মানে জেনারেল ইম্পর্টেন্সের একটা ব্যাপার থাকবে।
যেমন ধরলাম যে অনলাইন স্ক্যাম মানে টাকা পয়সার স্ক্যাম নিয়ে কোনো কেস হাইকোর্টে চলছে, এতে হাইকোর্ট একটা রায় দিল যে স্ক্যামাররা যার কাছ থেকে যত টাকা নিয়েছে সেই সমস্ত টাকা তাদেরকে ফেরত দিতে হবে। তাহলে ওই সিচুয়েশনটা তো ওই সময়ের জন্য ঠিক হয়ে যাবে, কিন্তু এতে স্ক্যামারদেরও একটু সুবিধা হয়ে গেল। কি সুবিধা? তারা ভাবলো যে আমি যদি ধরা পড়ি তবেই আমার টাকা ফেরত দিতে হবে, ধরা না পড়লে কিন্তু টাকা দিতে হবে না। আর যত টাকা আমি স্ক্যাম করে নিলাম আমাকে ঠিক সেইটুকুই ফেরত দিতে হচ্ছে, তার থেকে বেশি কিন্তু কোনো অ্যামাউন্ট ফাইন টাইন দিতে হচ্ছে না। ফলে 50টা স্ক্যাম করলে আমার যদি 2টো স্ক্যামের টাকা ফেরত দিতে হয় তো ওটাতে কোনো সমস্যা নেই। এটা ওই স্ক্যামার মনে মনে ভাববে। এখন হাইকোর্ট ওই যে রায় দিল, এই রায়ের ভিত্তিতে ক্ষণিকের জন্য সমস্যার সমাধান তো হয়ে গেল, কিন্তু এই স্ক্যামের পুরো সমস্যার সমাধান কিন্তু হলো না। তো এইটা জেনারেল ইম্পর্টেন্সের একটা বিষয়, আর এই নিয়ে আমাদের আইনে তেমন কিছু লেখা নেই। তাই এই বিষয়টা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য সার্টিফিকেট দিয়ে দেবে। তাহলে আলটিমেটলি কি হলো? পাবলিক ইম্পর্টেন্সের কোনো বিষয় যদি হাইকোর্টে আসে সেটা সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য হাইকোর্ট সার্টিফিকেট দিয়ে দেবে। আর একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হলো যে কোনো একটা কেসে হাইকোর্টের যদি মনে হয় যে এই কেসে আমি জাজমেন্ট মানে হাইকোর্ট জাজমেন্ট দেওয়ার থেকে সুপ্রিম কোর্ট জাজমেন্ট বা রায় দিলে সেটা বেশি ভালো হবে, মানে ওই কেসে সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেওয়াটা জরুরি, সেক্ষেত্রে হাইকোর্ট সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য সার্টিফিকেট দিয়ে দেবে। এরকম কখন হয় একটা উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। ধরলাম কলকাতার ভেতরে খুবই গুরুত্বপূর্ণ আর খুব বিজি এরিয়া হলো শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত এই জায়গাটা। এই জায়গার ভেতরে এখানে আবার বড় বাজারও রয়েছে। এখন পশ্চিমবঙ্গের মাইনিং ডিপার্টমেন্ট হয়তো রিসার্চ করে একটা তথ্য পেল যে এই এরিয়াতে মাটির নিচে কয়লা রয়েছে, তাহলে মাইনিং ডিপার্টমেন্ট চাইবে এই এরিয়া থেকে কয়লা তুলতে। আর কয়লা তুলতে গেলে কি হবে? এই যে বিজি এরিয়া, এইখানে সমস্ত দোকানপাট বা এই এরিয়ার যে মার্কেট বা ট্রান্সপোর্ট রয়েছে সেগুলো সব নষ্ট হবে। আবার সরকারের এমএসএমই বা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বলল যে এখানে কয়লা পাওয়া গেছে তো কি হয়েছে, এই যে বিজি এরিয়া এটাকে কোনোভাবেই নষ্ট করা যাবে না। এখন এই বিষয়ে যদি দেখি, এখানে দুটোই কিন্তু পাবলিক ইম্পর্টেন্সের বিষয়। কয়লা পাওয়া গেছে সেটাও একটা পাবলিক ইম্পর্টেন্সের বিষয়, এটা একটা বিজি এরিয়া সেই ভিত্তিতেও কিন্তু এটা একটা পাবলিক ইম্পর্টেন্সের বিষয়। তাহলে কোন কাজটা হবে? এবার এক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্ট চাইলে এই ব্যাপারে কোনো না কোনো রায় দিয়ে দিতেই পারে, কিন্তু হাইকোর্ট এখানে মনে করবে যে আমি যদি এই বিষয়টায় রায় দিয়ে দিই তাহলে সেটা কলকাতা বা পশ্চিমবঙ্গের জন্য ঠিক আছে, কিন্তু এই রকমের সিচুয়েশন তো ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন শহরে বিভিন্ন স্টেটে হতে পারে। ফলে এই রকমের সিচুয়েশন যদি তৈরি হয় সেক্ষেত্রে ফাইনাল ডিসিশন কি হবে সেটা সুপ্রিম কোর্ট রায় দিক, এটা হাইকোর্ট মনে করলো। এই কারণে হাইকোর্ট ওই কেসটাকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য সার্টিফিকেট দিয়ে দেবে। তাহলে এই সুপ্রিম কোর্টে সিভিল অ্যাপিলেট জুরিসডিকশনের দুটো কন্ডিশন আশা করি বোঝা গেল। এখন এই 133 নম্বর ধারাতে আরো বলা আছে যে এই কন্ডিশনগুলো ছাড়া অন্য কোনো কন্ডিশন যদি ভবিষ্যতে অ্যাড করতে হয় সেক্ষেত্রে পার্লামেন্ট বা সংসদ দ্বারা আইন তৈরির মাধ্যমে এই কন্ডিশন এই 133 নম্বর ধারাতে যোগ হবে। এরপর কোনো একটা ক্রিমিনাল কেস যদি হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে হয় সেক্ষেত্রেও হাইকোর্ট থেকে ওই সার্টিফিকেটটা ইস্যু করা হবে, তবে তার কি কি কন্ডিশন থাকবে সেই বিষয়েই সংবিধানের 134 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এখানে কন্ডিশন বলা আছে যে কোনো একজন ব্যক্তিকে যদি কোনো হাইকোর্ট মৃত্যুদণ্ড দেয় বা 10 বছরের বেশি হাজতবাস দেয় সেক্ষেত্রে ওই ব্যক্তি বা ওই ব্যক্তির কোনো পরিচিত যদি সুপ্রিম কোর্টে অ্যাপিল করার জন্য হাইকোর্টে আবেদন করে সেক্ষেত্রে হাইকোর্ট ওই সার্টিফিকেটটা দিয়ে দেয়। এছাড়াও ক্রিমিনাল কেসের ক্ষেত্রে বিভিন্ন রকম সিচুয়েশন তৈরি হয়, ফলে বিভিন্ন ক্রিমিনাল কেসের ভেতর হাইকোর্ট যদি মনে করে যে এই কেসটাকে সুপ্রিম কোর্টে পাঠানো উচিত সেক্ষেত্রেই হাইকোর্ট ওই ক্রিমিনাল কেসের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দেবে। আর এই 134 নম্বর ধারার ক্ষেত্রেও ঠিক তাই, যে ভবিষ্যতে যদি কোনো কন্ডিশন এই 134 নম্বর ধারাতে অ্যাড করতে হয় সেক্ষেত্রে সংসদ বা পার্লামেন্ট ওই আইন তৈরির মাধ্যমেই কোনো কন্ডিশন জুড়তে পারবে।
এবার আমরা জানি যে 1937 থেকে 1950 সাল পর্যন্ত এই সুপ্রিম কোর্টকে বলা হতো ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া। এই ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়ার কোন রায়ের সাপেক্ষে যদি সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে হয় তাহলে সেটিও করা যাবে। মানে এই ফেডারেল কোর্টের কোনো মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া যাবে, সেটাই সংবিধানের 135 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এবার 132, 133, 134 নম্বর ধারাতে তো দেখলাম যে হাইকোর্ট যদি কোনো রায় দেয় বা কোনো অর্ডার দেয়, সেই রায় বা অর্ডার বা ডিক্রি বা জাজমেন্টের সাপেক্ষে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যায়। এখন যদি এমন কোনো অর্ডার বা ঘটনা ঘটে যেখানে হাইকোর্ট ইনভলভ নেই, কিন্তু আমার ওপর বা অন্য কারোর ওপর কোনো একটা রায় বা অর্ডার জারি হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আমি ওই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারি। যেমন একটা উদাহরণ দিই, কোনো না কোনো কারণে হয়তো রাস্তায় একটা ছেলে আর একটা মেয়ের ভেতর ঝামেলা তৈরি হলো এবং সেখানে খুব তর্কাতর্কি হলো। এই হতে হতে ছেলে ও মেয়ে দুজনেই দুজনকে খুব বাজে ভাষায় কথাবার্তা বললেন, আর সেখানে হয়তো খুবই খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল এবং সেখানে চলে এলো মহিলা কমিশন। মহিলা কমিশন এসে পরিস্থিতির ব্যাপারে খুব বেশি কিছু না বুঝেই এমন একটা স্টেটমেন্ট দিলেন ওই ছেলেটার বিরুদ্ধে, বা ওই ছেলেটার সম্পর্কে এমন কিছু মন্তব্য করলেন, বা ওই ছেলেটাকে এমন কিছু একটা হয়তো অর্ডার করলেন যাতে ওই ছেলেটার ভবিষ্যৎ জীবন নষ্ট হয়ে গেল। তাহলে এই সিচুয়েশনে ওই ছেলেটা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করতে পারে। এই বিষয়টাই সংবিধানের 136 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। এখানে বলা আছে যে হাইকোর্ট ছাড়া অন্য কোনো সংস্থা বা কোনো ট্রিবিউনাল বা কোনো অর্গানাইজেশন বা কোনো স্টেট যদি কোনো জাজমেন্ট দেয় বা কোনো অর্ডার দেয় বা রায় দেয়, সেক্ষেত্রে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যাবে। এই ধারাতে আরো উল্লেখ আছে যে সংবিধানে বা কোনো আইনে উল্লেখ নেই এই রকম কোনো বিষয়েও যদি কেস পিটিশন করতে হয়, সেক্ষেত্রেও এই 136 নম্বর ধারার ভিত্তিতে সুপ্রিম কোর্টে পিটিশন করা যাবে। তো সংবিধানে উল্লেখ নেই বা কোনো আইনে উল্লেখ নেই, এরকম কি বিষয় হতে পারে? আমির খান অভিনীত পিকে মুভিটা আশা করি সবাই আমরা দেখেছি। সেখানে অন্য গ্রহ থেকে একজন ব্যক্তি মানে এলিয়েন আসে। এখন এই এলিয়েন এসে যদি পৃথিবীতে কোনো ঘটনা ঘটায় বা কোনো একটা খারাপ কাজ করে, তার উল্লেখ কিন্তু আমাদের সংবিধান বা কোনো আইন বা কোনো নির্দেশনামায় লেখা নেই। সেক্ষেত্রে ওই বিষয়টাকে নিয়ে আমরা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট অ্যাপিল করতে পারি। তো এই হচ্ছে সংবিধানের 136 নম্বর ধারা। এবার 132 থেকে 135 নম্বর ধারা পর্যন্ত তো দেখলাম যে হাইকোর্ট থেকে কোনো একটা কেস সুপ্রিম কোর্টে অ্যাপিল করা যায়, কিন্তু সেই সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে যদি সুপ্রিম কোর্ট ওই অ্যাপিলটাকে অ্যালাউ না করে, মানে ওই অ্যাপিলটাকে নিতে না চায়। হাইকোর্ট যেরকম কোনো একটা কেসকে ট্রান্সফার করবে কিনা তার জন্য একটা সার্টিফিকেট ইস্যু করে, ঠিক সেই রকমই সুপ্রিম কোর্ট কোনো একটা কেসকে নেবে কিনা তারও একটা অ্যাপ্রুভাল দেয়। আর সুপ্রিম কোর্টের এই অ্যাপ্রুভাল দেওয়াকেই বলা হয় স্পেশাল লিভ পিটিশন। এবং এই স্পেশাল লিভ পিটিশনের কথাও সংবিধানের 136 নম্বর ধারাতে উল্লেখ রয়েছে। সুপ্রিম কোর্ট বিভিন্ন ক্ষেত্রেই এই স্পেশাল লিভ পিটিশন দেয়, কিন্তু কোর্ট মার্শালের কোনো রায়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এই লিভ পিটিশন দেয় না। তো এই হচ্ছে সংবিধানের 131 থেকে 136 নম্বর ধারা। আশা করি এই বিভিন্ন বিষয় বোঝা গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। এই ভিডিও সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।